জীবনে আমরা সবাই একটি জিনিস খুঁজি, স্বাধীনতা। কিন্তু আসল প্রশ্ন হল, আমরা কি সত্যিই স্বাধীন? আমরা বাইরের জগৎ থেকে নয়, নিজেদের চিন্তা, নিজেদের উদ্বেগ, নিজেদের আশা আর নিজেদের ইগোর অহংকার জালে বাঁধা পড়ে আছি। এবং জীবনকে যত নিয়ন্ত্রণ করার চেষ্টা করি, ততই তা আমাদের হাত থেকে পিছলে যায়। এই যন্ত্রণা বোঝার জন্য লাও ৎসেও একটি অসাধারণ পথ দেখান। তাও মার্গ থে ওয়ে, একটি এমন পথ যেখানে আপনি লড়াই করা ছেড়ে দেন, আঁকড়ে ধরা ছেড়ে দেন এবং কেবল প্রবাহের মধ্যে বাঁচতে শেখেন। এই অধ্যায়ে আমরা অনুসন্ধান করব প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিরোধ, রেজিস্ট্যান্স ত্যাগ করলে কিভাবে আসল শক্তি লাভ হয়, ইগো ছাড়া বাঁচতে কেমন লাগে, এবং বর্তমান মুহূর্তে প্রেজেন্ট মোমেন্ট ফিরে এলে ভেতরের স্বাধীনতা, ইনার ফ্রিডম কিভাবে সক্রিয় হয়। যদি আপনি আপনার জীবনে কম উদ্বেগ, কম সংঘাত এবং বেশি শান্তি, বেশি স্বাচ্ছন্দ্য চান, তাহলে এই অংশটি আপনার জন্য একটি মোড টার্নিং পয়েন্ট প্রমাণ হতে পারে। চলুন শুরু করা যাক। পরম স্বাধীনতা, তাও মার্গে জীবন যাপন। অধ্যায় 1। তাও কি? হোয়াট ইজ তাও? তাও এই শব্দটি সাধারণ মনে হলেও এর অর্থ অত্যন্ত গভীর। তাও মূলত মহাবিশ্বের প্রাকৃতিক প্রবাহ, ন্যাচারাল ফ্লো, সেই অদৃশ্য ধরন, ইনভিজিবল প্যাটার্ন যা সবকিছু পরিচালনা করে। তাও বাতাসের মতো দেখা যায় না, কিন্তু সব জায়গায় বিরাজমান। লাও ৎসে বলেন, তাওকে পুরোপুরি শব্দে ব্যাখ্যা করা যায় না, কারণ তাও কোনো ধারণা বা কনসেপ্ট নয়। এটি একটি অভিজ্ঞতা। কল্পনা করুন, নদী বিনা পরিশ্রমে বয়ে চলেছে, গাছপালা চেষ্টা ছাড়াই বেড়ে উঠছে, ঋতু পরিবর্তন কোনো বড় প্রযোগ ছাড়াই ঘটছে। এগুলি সবই তাওয়ের প্রাকৃতিক ছন্দ। তাও ধর্ম নয়, কোনো আচারও নয়। তাও সহজভাবে বলে, জীবন ইতিমধ্যেই ভারসাম্যে আছে, আপনাকে কেবল এর সাথে প্রবাহিত হতে হবে। তাও অদৃশ্য, কারণ এটি কোনো রূপে বাঁধা নেই, কিন্তু এটি সর্বদা বিদ্যমান, এভার প্রেজেন্ট, কারণ প্রতিটি প্রাকৃতিক প্রক্রিয়া এই তাও থেকেই চলে। যখন আমরা তাওকে বুঝি, জীবন হঠাৎ সহজ মনে হতে শুরু করে, কারণ তাও আমাদের শেখায় যে প্রকৃতি তাড়াহুড়ো করে না, তবুও সব কাজ সম্পূর্ণ হয়। যখন আমরা জোর করি, তখন ঘর্ষণ, ফ্রিকশন তৈরি হয়। যখন আমরা প্রবাহিত হই, ফ্লো, তখন স্বচ্ছতা আসে। তাওয়ের আসল অর্থ এই নয় যে কিছুই করা যাবে না, বরং এটি যে যা কিছু করতে হবে তা প্রকৃতির মতো অনায়াসে করতে হবে। তাওকে শব্দে ধরে রাখার চেষ্টা করলে তা পিছলে যায়, কিন্তু যখন আপনি নীরবতা, স্থিরতা এবং সচেতনতার মধ্যে থাকেন, তখন তাও নিজেই প্রকাশ হতে শুরু করে। তাও হল উৎস, তাও হল পথ, এবং তাওই সেই শান্ত শক্তি যা প্রতিটি জীবন্ত বস্তুকে পথ দেখায়। এটাই তাওয়ের আসল প্রকৃতি, অদৃশ্য, অসীম এবং সর্বদা বহমান। অধ্যায় 2। উওয়ে, অনায়াস কাজের শিল্প। উওয়ে, দ্য আর্ট অফ এফর্টলেস অ্যাকশন। তাওতে চিং এর সবচেয়ে শক্তিশালী ধারণা হল উওয়ে। অনেকেই মনে করেন এর অর্থ কিছু করো না, কিন্তু আসল অর্থ একেবারেই ভিন্ন। উওয়ে বল প্রযোগ ছাড়াই কাজ, অ্যাকশন উইদাউট ফোর্স। এমন কাজ যেখানে প্রতিরোধ শূন্য, যেমন জল নিজের রাস্তা নিজে মসৃণ করে নেয়। লাও ৎসে বলেন, কম করো বেশি পাও, কারণ যখন মন শান্ত ও সারিবদ্ধ হয়, তখন ছোট ছোট কাজও বিপুল প্রভাব সৃষ্টি করে। ভাবুন, কতবার আমরা অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত প্রচেষ্টা এবং নিয়ন্ত্রণের চেষ্টায় শক্তি নষ্ট করি। উওয়ে বলে, কোনো কিছুকে চাপ দেবেন না, শুধু ঘটতে দিন, জাস্ট অ্যালাউ। যে কাজ সঠিক সময়ে, সঠিক উদ্দেশ্য নিয়ে হয়, তা অনায়াসে সম্পন্ন হয়। এটাই হল প্রবাহ অবস্থায় জীবন যাপন, ফ্লো স্টেট লিভিং। যখন আপনি কিছু করছেন এবং সময়ের জ্ঞানই থাকে না, যেখানে কাজ ক্লান্ত করে না, বরং শক্তি যোগায়, এটাই হল উওয়ের অবস্থা। উদাহরণ,
একজন ক্রীড়াবিদ যখন শীর্ষ পারফরম্যান্সে যায় সে জোর করে না, সে প্রবাহিত হয়। একজন শিল্পী যখন চিত্রকর্মে মগ্ন থাকে অহং সরে যায়, গতিবিধি স্বাভাবিক হয়ে যায়। নদী পাথরকে জোর খাটিয়ে ভাঙে না, সে ধীরে ধীরে তাকে আকার দেয়। উয়ে আমাদের শেখায় যে সঠিক কাজ তখনই হয় যখন মন শান্ত এবং বর্তমানে উপস্থিত থাকে। যখন বাধ্যবাধকতা নয়, স্বচ্ছতা থেকে সিদ্ধান্ত নেওয়া হয়। উয়ে মানে কাজ ছেড়ে দেওয়া নয়, এর মানে হল কাজকে প্রাকৃতিক হতে দেওয়া। কঠোর পরিশ্রম গুরুত্বপূর্ণ, কিন্তু জোর করে লড়াই নয়। যখন আপনি জীবনের সঙ্গে লড়াই করা বন্ধ করেন, জীবন আপনা থেকেই আপনার সাথে বইতে শুরু করে। এবং এটাই হল উয়ের শিল্প। অনায়াস কাজ, প্রাকৃতিক সময় জ্ঞান এবং প্রবাহের সাথে সামঞ্জস্য রেখে জীবন যাপন। অধ্যায় ৩। জিন ও জান, মহাজাগতিক ভারসাম্য, ইয়েন ইয়েং, ইউনিভার্সাল ব্যালেন্স। জিন ইয়েন এবং জাং ইয়াং তাওতে চীনের একটি চিরন্তন নীতি, যা বলে যে বিশ্বের প্রতিটি ভারসাম্য বিপরীতদের কারণে তৈরি হয়েছে। জিন কোমলতা, শান্ততা, অন্ধকার, গ্রহণকারী শক্তি, রিসেপ্টিভ এনার্জি। জাং শক্তি, কর্ম, আলো, সক্রিয় শক্তি, অ্যাক্টিভ এনার্জি। দুজনেই একে অপরের বিপরীত, কিন্তু একে অপরের ছাড়া অসম্পূর্ণ বটে। জীবন গানের মতো, নিম্ন সুর উচ্চ সুর দুটি মিলেই একটি সুর তৈরি করে। তাও বলে, বিপরীতেরা ধ্বংস করে না, সমন্বয়, হারমোনি তৈরি করে। যদি দিন থাকে তবে রাতও আছে, যদি বিশ্রাম থাকে তবে কাজও আছে, যদি নীরবতা থাকে তবে শব্দও আছে। এই পুরো মহাবিশ্ব দ্বৈততার উপর চলে, কিন্তু কোনো সংঘাত থেকে নয়, বরং ভারসাম্য থেকে। লাওসে একটি গভীর কথা বলেন, কোমলতাই কঠোরতার চেয়ে শক্তিশালী, কারণ কোমল জিনিসগুলি মানিয়ে নেয়, পরিবর্তিত হয়, প্রবাহিত হয়। অথচ কঠোর জিনিস ভেঙে যেতে পারে। জলকেই দেখুন, সবচেয়ে নরম উপাদান, কিন্তু পাথরকেও আকার দিয়ে দেয়। আপনার জীবনেও জিনায়াং সব জায়গায় বিদ্যমান। কাজ করা যান, বিশ্রাম নেওয়া জিন, কথা বলে প্রকাশ করা যান, শুনে বোঝা জিন, লক্ষ্যের পিছনে ছোটা যান, আত্মসমর্পণ করে বিশ্বাস করা জিন। যখন আমরা কেবল একটি দিক ধরে থাকি, যেমন কেবল তাড়াহুড়ো বা কেবল বিশ্রাম, তখন ভারসাম্যহীনতা তৈরি হয়। তাওয়ের জ্ঞান বলে, ভারসাম্যই শক্তি। যে মানুষ শান্ত থাকতে পারে এবং শক্তিশালীও, যে নমনীয় এবং শৃঙ্খলাপরায়ণও, সে জীবনে সবচেয়ে বেশি স্থিতিশীল এবং পরিতৃপ্ত থাকে। জিনয়াং আমাদের শেখায় যে চরম দিকে যাবেন না, প্রবাহে বাঁচুন। প্রতিদিন জীবনের কিছুটা জাং এবং কিছুটা জিনও প্রয়োজন। সমন্বয় কাজ থেকে নয়, সঠিক ভারসাম্য থেকে তৈরি হয়। অধ্যায় ৪। নম্রতা এবং অহংশূন্যতা, হিউম্যালিটি এ গওয়াসনেস। তাওতে চীনে একটি খুব বড় নীতি আছে, নম্রতা, হিউম্যালিটি। লাওসে বলেন, সর্বোচ্চ জ্ঞান সবচেয়ে নিচু স্থানে থাকে। যে ব্যক্তি নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে না, সেই আসলে সবচেয়ে বড় হয়ে ওঠে। মহান ব্যক্তিরা কেন নম্র থাকেন? কারণ তারা জানেন যে শেখা কখনো শেষ হয় না। অহং এগো বলে আমি জানি, কিন্তু জ্ঞান বলে আমি শিখতে পারি। তাও একটি সহজ উদাহরণ দেয়, খালি পাত্রই সবচেয়ে কার্যকর হয়, কারণ খালি পাত্রেই জল ভরা যায়। খালি মনই নতুন কিছু শিখতে পারে। খালি হৃদয় প্রেম এবং শান্তিতে ভরে উঠতে পারে। যখন আমাদের মন অহংকারে ভরে যায়, আমি সঠিক, আমি সেরা, আমি সব পারি, তখন শেখা বন্ধ হয়ে যায়, বৃদ্ধি বন্ধ হয়ে যায়, শান্তি বন্ধ হয়ে যায়। তাও আমাদের শেখায় যে অহং ত্যাগ করা দুর্বলতা নয়, সবচেয়ে বড় শক্তি। কারণ অহং আপনাকে অনমনীয় করে তোলে, অন্যদিকে নম্রতা নমনীয়তা যোগায়, এবং প্রকৃতিতে নমনীয় জিনিসই বেঁচে থাকে এবং বৃদ্ধি পায়। আপনি দেখেছেন, সবচেয়ে উঁচু গাছ ঝড়ে ভেঙে যেতে পারে, কিন্তু ছোট
নিচু ঘাস নত হয়ে বেঁচে যায়। এটাই নম্রতার বিজ্ঞান। দুর্বল দেখতে নমনীয়তাই আসল শক্তি। বাস্তব জীবনে এর মানে কি? অন্যদের কথা শোনা, নিজের ভুল স্বীকার করা, প্রতিটি পরিস্থিতিকে শিক্ষকের মতো গ্রহণ করা, তুলনা ছেড়ে নিজের বৃদ্ধিতে মনোযোগ দেওয়া। যখন আপনি অহংকে আলগা করে দেন, জীবন হঠাৎ হালকা মনে হতে শুরু করে। সংঘাত কম হয়, সম্পর্ক শক্তিশালী হয়, এবং মনে স্বচ্ছতা নিজে থেকেই বাড়ে। তাও বলে, নম্র ব্যক্তি সেই যাকে জীবন আরও উঁচুতে তুলে ধরে। যে নত হয় সেই ভাঙে না, যে শেখে সেই এগিয়ে যায়, এবং যে অহং ত্যাগ করে সেই ভেতর থেকে সত্যিকারের শক্তিশালী হয়। অধ্যায় ৫। সরলতা, তাওবাদী জীবন যাপনের কেন্দ্রবিন্দু। সিম্পলিসিটি, দ্য কোর অফ Taoist লিভিং। তাওতে চীনের গভীরতম শিক্ষাগুলির মধ্যে একটি হল সরলতা, সিম্পলিসিটি। লাওসে বলেন, একটি সরল জীবনই একটি শান্তিময় জীবন। এবং এই কথাটি কেবল দর্শন নয়, এটি একটি দৈনন্দিন জীবন যাপনের সূত্র। আজকের বিশ্বে আমরা জটিলতাকে সাফল্য বলে মনে করি। বেশি করা, বেশি পাওয়া, বেশি হওয়া। কিন্তু তাও বলে, কমই বেশি, লেস ইজ মোর। কম জিনিস, কম বিশৃঙ্খলা। কম ইচ্ছা, কম মানসিক চাপ। কম আওয়াজ, বেশি স্বচ্ছতা। সরলতার মানে কি? বিলাসিতা ত্যাগ করা নয়, বরং অপ্রয়োজনীয় জিনিস ছেড়ে প্রয়োজনীয় জিনিসগুলিকে ধরে রাখা। যখন আমরা জীবনে অনেক বেশি ইচ্ছা রাখি, বেশি অর্জন, বেশি সম্পত্তি, বেশি অনুমোদন, তখন মন সর্বদা চঞ্চল থাকে। কারণ ইচ্ছার কোনো সীমা নেই। একটি পূরণ হতেই অন্যটি শুরু হয়ে যায়। তাও এটাকে বলে, ইচ্ছের পিছনে ছোটা নোনা জল পান করার মতো। যত পান করবেন ততই তৃষ্ণা বাড়বে। কিন্তু যখন আপনি সরল জীবন যাপনের দিকে যান, কিছু জাদুকরী ঘটনা ঘটে। মন শান্ত হয়, সিদ্ধান্ত নেওয়া সহজ হয়, আবেগ স্থিতিশীল হয়, জীবন হালকা মনে হয়। সরলতার মানে হল জীবনকে হালকা রাখা, কম বোঝা, কম নাটক, কম তুলনা। আপনি কেবল সেটাই তোলেন যা প্রয়োজন, এবং বাকি সব ছেড়ে দেন। আসল শান্তি সেখান থেকেই আসে, যখন আপনি অপ্রয়োজনীয় জিনিস থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়, নিজের ভেতরের স্থানটি পরিষ্কার করে নেন। বাস্তব তাওবাদী সরলতা কেমন দেখতে? সরল পছন্দ কি জরুরি বনাম কি কেবল আওয়াজ? সরল সময়সূচি, কিছু জিনিস কমিয়ে গুরুত্বপূর্ণ জিনিস বেশি করা। সরল ইচ্ছা, সবকিছু অর্জন করার চেষ্টা না করা। সরল জীবন যাপন, বাইরের ভিড় কম, ভেতরের স্বচ্ছতা বেশি। তাও বলে, যখন কিছুই অতিরিক্ত হয় না, তখন সবকিছু যথেষ্ট হয়ে ওঠে। যখন আপনি জীবনকে সরল করেন, জীবন আপনাকে শান্তি ফিরিয়ে দেয়। সরলতা দুর্বলতা নয়, এটি সর্বোচ্চ শক্তি। কারণ সরল মন সহজেই প্রবাহে আসে, এবং যে প্রবাহে আছে সেই তাওয়ের কাছাকাছি। অধ্যায় ৬। বিচারহীনতা এবং স্বীকৃতি, নন-জাজমেন্ট অ্যাকসেপ্টেন্স। তাওতে চীন আমাদের একটি অত্যন্ত শক্তিশালী জিনিস শেখায়। বিচারহীনতা, নন-জাজমেন্ট, অর্থাৎ জিনিসগুলিকে ভালো বা খারাপ বলে ভাগ করা ছেড়ে দেওয়া। লাও সের বক্তব্য, আপনি যত বেশি বিচার করবেন, তাও থেও থেকে তত বেশি বিচ্ছিন্ন হবেন। লেবেলিং বা তকমা যত বাড়ে, শান্তি তত কম হয়। আমাদের অভ্যাস সবকিছুকে সংজ্ঞায়িত করা। এটা ভালো, এটা খারাপ, এটা সাফল্য, এটা ব্যর্থতা, এটা সুযোগ, এটা বাধা। কিন্তু তাওবাদী জ্ঞান বলে, জীবনকে লেবেল করলে স্বচ্ছতা আসে না, বিশৃঙ্খলা বাড়ে। কারণ প্রতিটি লেবেল একটি প্রত্যাশা হয়ে ওঠে, এবং প্রতিটি প্রত্যাশা একটি মানসিক চাপ। বিচারহীনতার মানে কি? এটা নয় যে আপনি ভুল আর সঠিকের মধ্যে পার্থক্য করবেন না, বরং প্রতিটি অভিজ্ঞতাকে সঙ্গে সঙ্গে ভালো খারাপ ছাপ না মারা। প্রথমে তাকে পর্যবেক্ষণ করুন, স্বীকার করুন,
বুঝুন। প্রতিক্রিয়া নয়, সচেতনতা থেকে জবাব দিন। যখন আমরা বিচার না করে জিনিসগুলিকে ঘটতে দিই, মন হঠাৎ হালকা হয়ে যায়। অতিরিক্ত চিন্তা কম হয়, কারণ অর্ধেক চিন্তার সময় তো আমরা এটাই স্থির করতে ব্যয় করি যে এটা কেমন, এটা কেন হলো, এটা কি ভালো নাকি খারাপ। স্বীকৃতি মানে আত্মসমর্পণ নয়, এটি স্বচ্ছতার শুরু। স্বীকৃতি বলে, যা আছে তাই আছে। প্রথমে তাকে সেভাবেই দেখুন যেমন সে আছে, তারপর কাজ করা সহজ হয়ে যায়। তাওবাদীরা বিশ্বাস করেন যে জীবনে যা আসে তা প্রবাহের অংশ। বৃষ্টি হোক বা রোদ, বিলম্ব হোক বা অগ্রগতি, জয় হোক বা ক্ষতি, সবকিছু তার নিজের সময়ে আসে এবং তার নিজের জায়গায় নিখুঁত হয়। যখন আপনি লেবেলিং ছেড়ে দেন, মন শান্ত হয়, আবেগ স্থিতিশীল হয়, প্রতিক্রিয়া কোমল হয়, ভেতরের স্বাধীনতা বাড়ে। সবচেয়ে বড় কথা, বিচারহীনতা আপনাকে বর্তমানে ফিরিয়ে আনে, কারণ বিচার অতীত এবং ভবিষ্যৎ থেকে আসে, কিন্তু স্বীকৃতি সবসময় বর্তমানে থাকে। লাও সে লেখেন, যখন আমি যা আমি তা ছেড়ে দিই, তখন আমি তাই হয়ে উঠি যা আমি হতে পারি। যখন আপনি লেবেলিং এবং অনমনীয় পরিচয় ছেড়ে দেন, তখনই আপনি বৃদ্ধি পেতে পারেন। তাওবাদী স্বীকৃতি দুর্বলতা নয়, এটি চূড়ান্ত মানসিক স্বাধীনতা। যে মুহূর্তে আপনি জিনিসগুলিকে যেমন আছে তেমন দেখতে শুরু করেন, ঠিক তখন থেকেই অতিরিক্ত চিন্তা ভেঙে যায় এবং মন প্রবাহে আসে। অধ্যায় 7, স্থিরতার শক্তি, দ্য পাওয়ার অফ স্টিলনেস। তাও তে চিং একটি গভীর কথা শেখায়। শান্তি দুর্বলতা নয়, এটি আসল শক্তি। আমাদের মনে প্রায়ই চলে যে বেশি ভাবা ভালো সিদ্ধান্ত, বেশি তাড়াহুড়ো ভালো অগ্রগতি, বেশি কথা বলা বেশি প্রভাব। কিন্তু তাও বলে, শান্ত মন স্বচ্ছ মন। গোলমাল স্বচ্ছতা দেয় না, স্থিরতা দেয়। ভেতরে স্থিরতা মানে মনকে জোর করে খালি করা নয়, বরং তাকে স্থির হতে দেওয়া। যেমন জল যদি নড়তে থাকে তবে তাতে নিজের মুখ দেখা যায় না, তেমনি যখন মন ক্রমাগত দৌড়ায়, জীবনের সত্য দেখা যায় না। কিন্তু যখন মন শান্ত হয়, একেবারে প্রাকৃতিক স্বচ্ছতা আসে। আপনি স্পষ্টভাবে দেখতে পান কি জরুরি, কি নয়, কোন দিকে যেতে হবে এবং কি ছেড়ে দিতে হবে, কি আপনার শক্তি কেড়ে নিচ্ছে এবং কি আপনার শক্তি তৈরি করছে। তাওবাদী গুরুরা বলেন, স্থিরতাই হল সেই স্থান যেখানে সঠিক কাজের জন্ম হয়। সবচেয়ে ভালো সিদ্ধান্ত, সবচেয়ে ভালো অন্তর্দৃষ্টি, সবচেয়ে ভালো উত্তর, এগুলি গোলমালে আসে না, এগুলি ভেতরের নীরবতায় আসে। আধুনিক জীবনে আমরা এত উদ্দীপনা নিই, নোটিফিকেশন, আওয়াজ, তুলনা, তাড়াহুড়ো, যে মন বিশ্রাম মোড়ে আসেই না। কিন্তু সত্য হল যে স্থিরতা মস্তিষ্কের রিচার্জ স্টেশন। তাওতে একটি নিয়ম আছে, জ্ঞানী কিছুই করেন না, তবুও কিছুই অসম্পূর্ণ থাকে না। মানে, যখন কাজ সঠিক ভেতরের অবস্থা থেকে আসে, তখন কম কাজ করেও বেশি ফল পাওয়া যায়। নীরবতা দুর্বলতা নয়, এটি একটি অদৃশ্য সুপার পাওয়ার। ভেতরের শান্তি আপনাকে প্রতিক্রিয়াশীল নয়, সংবেদনশীল করে তোলে। তাড়াহুড়ো করে নেওয়া সিদ্ধান্ত থেকে বাঁচায়, আবেগকে ভারসাম্যপূর্ণ রাখে, অন্তর্দৃষ্টিকে তীক্ষ্ণ করে তোলে। যখন মন স্থির হয়, আপনি জগৎকে নয়, নিজেকে শুনতে শুরু করেন। এবং যেদিন আপনি নিজের আওয়াজ শুনতে শিখে যান, সেই দিন থেকে জীবন সহজ হয়ে যায়। তাও বলে, আপনার ভেতরের নীরবতায় ফিরে যান, সেখানেই আপনার সত্যিকারের শক্তি নিহিত। ভেতরের স্থিরতা কোনো বিলাসিতা নয়, এটি স্বচ্ছতা, জ্ঞান এবং শান্তিময় শক্তির দরজা। অধ্যায় 8, লাও সের মতে নেতৃত্ব, লিডারশিপ অ্যাকর্ডিং টু লাও টসু। আজ আমরা লাও সের সেই নেতৃত্ব দর্শন নিয়ে কথা বলবো, যা আজও বিশ্বের সবচেয়ে শান্ত,
সবচেয়ে প্রভাবশালী নেতাদের ভিত্তি হিসাবে বিবেচিত। তাও তে চিং বলে, সবচেয়ে মহান নেতা সেই যাকে সামনে কম দেখা যায়, কিন্তু যার প্রভাব গভীর। এক সেরা নেতা নীরবে নেতৃত্ব দেন। লাও সে লেখেন, সেরা নেতারা তারা যাদের উপস্থিতি মানুষ সবেমাত্র অনুভব করে। মানে আসল নেতা সে নয় যে চিৎকার করে দেখায় বা লোককে বলে বেড়ায় যে সে নেতা। আসল নেতা সে যে দলকে এতটা সক্ষম করে তোলে যে দল নিজেই বলে, এটা আমরা করেছি। এটাই হলো অহংশূন্য নেতৃত্ব। 2 নিয়ন্ত্রণ নয়, প্রভাব। তাও বলে, বেশি নিয়ন্ত্রণ বেশি প্রতিরোধ। যত বেশি আপনি অন্যদের জোর করেন, তত বেশি ঘর্ষণ সৃষ্টি হয়। ভালো নেতা আদেশ দেন না, তিনি দিক নির্দেশনা দেন। তিনি অনুপ্রাণিত করেন, চাপ দেন না। তার প্রভাব ধীরে ধীরে জলের মতো আওয়াজ ছাড়াই ছড়িয়ে পড়ে। 3 প্রথমে সেবা, পরে নেতৃত্ব। লাও সে বলেন, যে নেতা প্রথমে সেবা করেন তিনিই মানুষের হৃদয়ে রাজত্ব করেন। সেবা বোঝা, সমর্থন, সহানুভূতি। যখন মানুষ অনুভব করে যে নেতা তাদের ভালো চান, তখন তারা স্বাভাবিকভাবেই তার পিছনে চলতে শুরু করে। তাওয়ের নেতৃত্ব সরল। কম বলুন, বেশি বুঝুন। কম জোর করুন, বেশি অনুপ্রাণিত করুন। কম দৃশ্যমান হন, বেশি প্রভাব ফেলুন। এটাই লাও সের চিরন্তন নেতৃত্ব। অধ্যায় 9। শিক্ষক হিসাবে প্রকৃতি, নেচার অ্যাজ এ টিচার। তাও তে চিংয়ের সবচেয়ে সুন্দর বার্তা হল, প্রকৃতি আমাদের সবচেয়ে বড় শিক্ষক। যদি আমরা প্রকৃতিকে মনোযোগ দিয়ে দেখতে শিখি, তবে জীবনের গভীর রহস্য আপনা থেকেই উন্মোচিত হতে শুরু করে। 1 প্রকৃতির প্রতীক, জল, আকাশ, উপত্যকা, নদী। জল, ওয়াটার, আমাদের শেখায় কোমলতার শক্তি। জল নরম, কিন্তু তা পাহাড়কেও কেটে দেয়। কোমলতা, নমনীয়তা এবং ধৈর্য, এটাই আসল শক্তি। আকাশ শেখায় উন্মুক্ততা। আকাশ যত বিশাল, আমাদের চিন্তাও তত ব্যাপক হতে পারে। উপত্যকা, ভ্যালি, নম্রতার প্রতীক। উপত্যকা নিচু হয়, কিন্তু সমস্ত জল, সমস্ত উর্বরতা সেখানেই জমা হয়। অর্থাৎ নম্রতার কাছেই আসল সমৃদ্ধি আসে। নদী, রিভার, প্রবাহের প্রতীক। নদী কখনো থামে না, পথ বদলায়, কিন্তু বয়ে চলে। অর্থাৎ পরিবর্তনের সঙ্গে চলাটাই হল জীবিত থাকা। 2 প্রকৃতি চেষ্টা ছাড়াই চলে। গাছ বেড়ে ওঠার চেষ্টা করে না। সূর্য উঠতে গিয়ে পরিশ্রম করে না। নদী বইতে গিয়ে সংগ্রাম করে না। প্রকৃতির নিয়ম হল, যেখানে জোর আছে সেখানে সমন্বয় নেই। যেখানে কাজ অনায়াসে বয়ে চলে, সেটাই তাওয়ের প্রবাহ। 3 প্রকৃতির ধরন থেকে শিখুন। সবকিছু পরিবর্তিত হয়। ঋতু পরিবর্তন হয়। ঠিক তেমনি আমাদের পরিস্থিতি এবং অনুভূতিও। একই অবস্থায় আটকে থাকা প্রকৃতির বিরুদ্ধে। আসল বিকাশ ধীর কিন্তু স্থিতিশীল হয়। বীজ একদিনে বৃক্ষ হয় না। ধীর একটানা অগ্রগতি আসল বৃদ্ধি। প্রতিরোধ সংঘাত সৃষ্টি করে। নদীকে আটকে দিন, তবে বন্যা আসে। জীবনে প্রয়োজনের চেয়ে বেশি নিয়ন্ত্রণ মানসিক চাপ সৃষ্টি করে। প্রবাহে থাকুন, শান্তি পাবেন। প্রকৃতি প্রতি মুহূর্তে আমাদের বার্তা দেয়, শান্ত থাকো, বয়ে চলো, বদলাও, নম্র থাকো এবং খোলা মনে বাঁচো। এটাই তাওয়ের আসল বুদ্ধি। প্রকৃতিকে দেখুন এবং জীবন আপনা আপনি সরল হয়ে যাবে। অধ্যায় 10। ইচ্ছা, আসক্তি এবং কষ্ট, ডিজায়ার, অ্যাটাচমেন্ট, সাফারিং। তাও তে চিংয়ের একটি গভীর নীতি হল, অতিরিক্ত ইচ্ছা কষ্ট। যখন আমরা জীবনকে আমাদের ইচ্ছার অনুসারে চালাতে চাই, তখনই ভারসাম্যহীনতা, মানসিক চাপ এবং দুঃখ তৈরি হয়। তাও আমাদের শেখায় যে ইচ্ছাকে শেষ করতে হবে না, বরং ইচ্ছার সাথে আমাদের সম্পর্ককে পরিবর্তন করতে হবে। 1 অতিরিক্ত ইচ্ছা, ভারসাম্যহীনতা। ইচ্ছা থাকা খারাপ নয়, কিন্তু যখন ইচ্ছা আমাদের ধরে ফেলে, তখনই সমস্যা শুরু হয়। লাও সে বলেন, যার মন সর্বদা চায়,
সে কখনো শান্ত থাকতে পারে না। একটু ভাবুন, যত বেশি জিনিস আপনি নিয়ন্ত্রণ করতে চান, ততই বেশি অস্থিরতা বাড়ে। অতিরিক্ত ইচ্ছা মানসিক চাপ, অতিরিক্ত গুরুত্ব ভয়, অতিরিক্ত আঁকড়ে ধরা কষ্ট। এই ভারসাম্যহীনতাই কষ্টের মূল। 2. ছেড়ে দেওয়া স্বাধীনতা। তাওয়ের পথ বলে, যত কম আঁকড়ে ধরবেন তত হালকা হবেন। যখন আমরা ইচ্ছাকে আলগা করতে শিখি, তখন মন শান্ত হতে শুরু করে। আমরা ফলাফলকে জোর করি না, পরিস্থিতির সঙ্গে সেঁটে থাকি না, এবং জীবনকে তার প্রাকৃতিক প্রবাহে চলতে দিই। ছেড়ে দেওয়া মানে হার মানা নয়, এর মানে হলো পরিস্থিতিকে জোর না করা। আপনি কাজ করেন, কিন্তু ফলাফলের সঙ্গে সেঁটে থাকেন না, এবং তখনই আসল স্বাধীনতা আসে। 3. কোমল অনাসক্তির অনুশীলন, সফট ডিট্যাচমেন্ট প্র্যাকটিস। এটি সেই উপায় যেখানে তাওবাদীরা ছেড়ে দেওয়া কে কঠোর নয়, বরং নরম এবং সহজ করে তোলে। ইচ্ছাকে দেখুন, দমন করবেন না। যখন কোনো শক্তিশালী ইচ্ছা জাগে, তাকে পর্যবেক্ষণ করুন। কেবল লক্ষ্য করুন যে হ্যাঁ, এই ইচ্ছাটি জাগছে। সেটা আপনা থেকেই হালকা হয়ে যাবে। ইচ্ছাকে আদেশ দেবেন না। নিজেকে বলবেন না, আমাকে এটা চাইতেই হবে। ইচ্ছাকে অনুমতি দিন, কিন্তু তার দাস হবেন না। ফলাফলকে খোলা রাখুন। কাজ পুরোপুরি আন্তরিকতার সাথে করুন, কিন্তু ফলাফলকে শক্তভাবে আঁকড়ে ধরে বসে থাকবেন না। যত ফলাফলকে আঁকড়ে ধরবেন, তত মন ক্লান্ত হতে থাকবে। শ্বাসকে নোংর করুন। ধীর শ্বাস থেকে মন সঙ্গে সঙ্গে নরম হয়। অনাসক্তি, ডিট্যাচমেন্ট, শান্ত শ্বাস। আসক্তি, অ্যাটাচমেন্ট, অগভীর শ্বাস। তাও শেখায়, ইচ্ছাকে মারবেন না, ইচ্ছায় হারিয়ে যাবেন না। তাদের মধ্যে একটি নরম দূরত্ব তৈরি করুন, যেখানে আপনি চান, কিন্তু সেই চাওয়ার মধ্যে বাধা পড়েন না। এটাই তাওয়ের মুক্ত ভাব, যেখানে মন হালকা হয়, মন শান্ত হয়, এবং জীবন অনায়াসে বয়ে চলে। অধ্যায় 11। জ্ঞানী ব্যক্তি, দ্য ওয়াইজ পারসন সেজ। তাওতে চীনে জ্ঞানী বা স্যাককে সেজ খুব ভিন্ন উপায়ে ব্যাখ্যা করা হয়েছে। জ্ঞানী সেই নয় যে খুব বেশি কথা বলে বা জগৎকে প্রমাণ করে যে সে সঠিক। জ্ঞানী সেই যে শান্ত, সহজ এবং ভারসাম্যপূর্ণ। জ্ঞানীর মানসিকতা শান্ত, অনায়াস, ভারসাম্যপূর্ণ। লাওসে বলেন, সত্যিকারের বুদ্ধিমান সেই যে শান্ত থেকে দেখতে পারে। জ্ঞানীর মন কোনো হ্রদের মতো স্বচ্ছ হয়, কোনো আলোড়ন ছাড়া, কোনো কুয়াশা ছাড়া, কোনো গোলমাল ছাড়া। সে প্রতিটি কাজ বিনা বল প্রয়োগে করে, অর্থাৎ অনায়াস কাজ, যেখানে সে শক্তি নষ্ট করে না, বরং প্রবাহে চলে। জ্ঞানী না বেশি উত্তেজিত হয়, না বেশি হতাশ, বরং সর্বদা ভারসাম্যপূর্ণ থাকে। 2. প্রতিক্রিয়া ছাড়াই দেখার ক্ষমতা, বিনা প্রতিক্রিয়ায়। জ্ঞানীর সবচেয়ে বড় পরিচয় হল, সে জিনিসগুলিকে গভীরভাবে দেখে, কিন্তু সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া জানায় না। যেখানে সাধারণ ব্যক্তি কোনো কথায় তাড়াতাড়ি রেগে যায়, দুঃখিত হয়ে যায়, বা সঙ্গে সঙ্গে কোনো বিচার করে ফেলে, সেখানে জ্ঞানী থেমে দেখে আসলে কি হচ্ছে। সে তার আবেগ, অহং এবং পক্ষপাতিত্বকে মাঝে আসতে দেয় না। এই শান্ত পর্যবেক্ষণই তাকে অন্যদের থেকে আলাদা স্বচ্ছতা দেয়। 3. অহংকার ছাড়াই কাজ, বিনা অহংকারে স্বাভাবিক কাজ। জ্ঞানী কাজ করে, কিন্তু তার উদ্দেশ্য অন্যদের প্রভাবিত করা হয় না। সে সাহায্য করে, কিন্তু কৃতিত্ব নেওয়ার ইচ্ছা রাখে না। লাওসে বলেন, সত্যিকারের নেতা সেই যে কাজ করে দেয়, এবং মানুষ বলে, এটা তো নিজেই হয়ে গেল। এটাই হল অহংশূন্য কাজের শক্তি। জ্ঞানী এটি বোঝেন যে অহং যতই বড় দেখাক না কেন, তা আসলে ব্যক্তিকে ছোটই করে। তাই সে সরল, নম্র এবং গ্রাউন্ডেড থাকে। কোনো প্রদর্শন ছাড়াই,
কোনো গোলমাল ছাড়াই। তাও অনুসারে বুদ্ধিমান ব্যক্তি সে, যে শান্ত, ভারসাম্যপূর্ণ এবং নিজের অহংকার ছাড়া বাঁচে। সে জগৎকে তাড়াহুড়ো ছাড়াই দেখে এবং কাজকে জোর ছাড়াই করে। জ্ঞানী হওয়া কোনো প্রতিভার বিষয় নয়, এটি ভেতরের পরিপক্কতা, যা ধীরে ধীরে অনুশীলন থেকে আসে। অধ্যায় 12, কোমলতায় শক্তি, স্ট্রেংথ এন্ড সফটনেস। তাওতে চীনের একটি সবচেয়ে গভীর নীতি হল কোমলতাই আসল শক্তি। লাওসে এটি বোঝানোর জন্য সবচেয়ে সুন্দর উদাহরণ দেন জলের। জল নরম, বয়ে চলে, নত হয়ে যায়, কিন্তু এর শক্তি পাহাড়কে কেটে দেয় এবং পাথরকেও ঘষে পরিবর্তন করে দেয়। অর্থাৎ যে নরম সেই সবচেয়ে টেকসই। এক জলের নীতি, নরম কিন্তু শক্তিশালী। ভাবুন, জল কখনো কোনো কিছুর সাথে ধাক্কা খায় না, বরং তাদের পাশ দিয়ে বয়ে যায়। এতে প্রতিরোধ নেই, তাই এটি কখনো ভাঙে না। এটাই তাওয়ের নীতি। জলের মতো হও। কোমলতা দুর্বলতা নয়, কোমলতা হল মানিয়ে নেওয়ার ক্ষমতা, অ্যাডাপ্টেবিলিটি। জল রূপ বদলে নেয়, যেখানে রাখেন সেটাই আকার নেয়, কিন্তু নিজের সারবস্তু হারায় না। এটি আমাদের শেখায়, যে ব্যক্তি পরিস্থিতির সাথে বয়ে চলতে শিখে নেয়, সেই সবচেয়ে শক্তিশালী হয়। 2 নমনীয়তা, বেঁচে থাকা। লাওসে বলেন, যে কঠোর সে মরে যায়, যে নরম সেই জীবিত থাকে। গাছের সবচেয়ে কঠোর অংশ ডাল, ঝড়ে ভেঙে যায়, কিন্তু ঘাস, সে নত হয়ে যায় এবং বেঁচে যায়। দৈনিক জীবনেও যে লোকেরা অনমনীয় হয়, কেবল আমার পদ্ধতি সঠিক এমন চিন্তা রাখে, তারা তাড়াতাড়ি ভেঙে যায়, আবেগের দিক থেকে, মানসিক দিক থেকে এবং সম্পর্কেও। কিন্তু নমনীয় মানুষ, যারা পরিস্থিতি অনুসারে বদলে যায়, তারাই দীর্ঘকাল টিকে থাকে, ফুল ফোটায় এবং শেখে। নমনীয়তা ভেতরের শক্তি। 3 কঠোর জিনিস কেন ভাঙে। কঠোর জিনিস বাইরে থেকে শক্তিশালী মনে হয়, কিন্তু আসলে তাদের শক্তি ভঙ্গুর হয়। অনমনীয় মন ভঙ্গুর মন। যখন জীবন হঠাৎ পরিবর্তিত হয়, যখন পরিকল্পনা ব্যর্থ হয়, যখন মানুষ প্রত্যাশার মতো আচরণ করে না, তখন অনমনীয় ব্যক্তি ভেঙে যায়। কিন্তু নরম ব্যক্তি, যে স্বীকৃতি, ধৈর্য এবং প্রবাহে বাঁচে, সেই এগিয়ে যায়। কোমলতা মানে আত্মসমর্পণ নয়, কোমলতা মানে জ্ঞান। এটি জানা যে কখন বল প্রয়োগ করতে হবে এবং কখন প্রবাহে চলতে হবে। তাও আমাদের শেখায় যে কোমলতার ভেতরেই আসল শক্তি লুকিয়ে আছে। জলের মতো হন, নরম, নমনীয়, মানিয়ে নেওয়াতে সক্ষম এবং শান্ত। এমন ব্যক্তি কেবল চ্যালেঞ্জগুলিকে অতিক্রমই করে না, বরং ধীরে ধীরে তাদের রূপান্তরও করে দেয়। অধ্যায় 13, লাওসের দ্বৈততার দর্শন, দ্য প্যারাডক্স ফিলসফি অব লাও টসু। তাওতে চীনের সবচেয়ে সুন্দর দিক হল এটি সোজাসাপটা উত্তর দেয় না, এটি দ্বৈততা বা বিপরীত সত্য, প্যারাডক্সস দেয়। এমন সত্য যা প্রথম নজরে উল্টো মনে হয়, কিন্তু ভেতরে গভীরে দেখলে জীবনের আসল সারবস্তু খুলে দেয়। লাওসে বলেন, সত্যিকারের বুদ্ধিমত্তা হল এটি জানা যে আপনি জানেন না। দুর্বলতাই শক্তি, কিছু না করেও সব হয়ে যায়। চলুন এই 3টি গভীর দ্বৈততাকে বুঝি। 1 না জানাই সবচেয়ে বড় জানা। লাওসে বলেন, যে ব্যক্তি মেনে নেয় যে সে সব জানে না, সেই শিখতে পারে, বাড়তে পারে এবং বুদ্ধিমান হতে পারে। অহং বলে, আমি সব জানি। জ্ঞান বলে, আরও শেখার অনেক কিছু আছে। যখন আপনি খোলা মনের থাকেন, বিচার ছেড়ে দেন এবং জিনিসগুলিকে কৌতূহলী হয়ে দেখেন, তখনই জীবন আপনাকে আসল জ্ঞান দেয়। খালি কাপ সবচেয়ে কার্যকর হয়। 2 দুর্বলতাই আসল শক্তি।
এই দ্বৈততা শুনতে ভুল মনে হয়, কিন্তু লাও সে এটিকে প্রকৃতির উদাহরণ দিয়ে বোঝান। জল নরম, নত হয়ে যায়, বয়ে চলে, কিন্তু শেষমেশ সেটাই পাথরকে কেটে দেয়। কোমলতা বেঁচে থাকা, কঠোরতা ভেঙে যাওয়া। অর্থাৎ কোমলতা, ধৈর্য, স্বীকৃতি, নমনীয়তা, এগুলি সবই দুর্বলতা নয়, বরং দীর্ঘমেয়াদী শক্তি। যে নত হতে পারে সেই দাঁড়িয়ে থাকতে পারে। ৩ কিছু না করেও অনেক কিছু করে ফেলা। এর মানে আলস্য নয়। লাও সের কিছু না করা মানে উওয়ে, এমন কাজ যা বলপ্রয়োগ ছাড়াই হয়। যখন আপনি মানসিক চাপ, উত্তেজনা, অহং বা জোর ছাড়াই কাজ করেন, তখন কাজ তার প্রাকৃতিক প্রবাহে হয়ে যায়। তখনই সৃজনশীলতা উন্মোচিত হয়, বুদ্ধিমত্তা জাগ্রত হয় এবং ফলাফল অনায়াস হয়ে ওঠে। জীবন সবচেয়ে ভালো চলে তখন, যখন আপনি তার বিরুদ্ধে চাপ দেন না, বরং তার সাথে প্রবাহিত হন। এটাই অনায়াস কাজের শিল্প। লাও সের দ্বৈততা আমাদের শেখায়, জীবনকে জয় করা শক্তি দিয়ে নয়, বরং বুঝ, প্রবাহ, নম্রতা এবং কোমলতা দিয়ে হয়। যা দেখতে উল্টো মনে হয়, তাই অনেক সময় গভীর সত্য হয়। অধ্যায় 14, সমন্বয়ে বাঁচা, ব্যবহারিক তাওবাদ, লিভিং ইন হারমনি, প্র্যাকটিক্যাল থেওরিজম। তাওতে চিনের আসল সৌন্দর্য কেবল দর্শনে নয়, বরং সেই দর্শনকে দৈনন্দিন জীবনে যাপনে। লাওসে বলেন যে সমন্বয় কোনো বড় জিনিস নয়, এটি ছোট ছোট সিদ্ধান্ত থেকে তৈরি হয়। আপনি কিভাবে সাড়া দেন, কিভাবে প্রবাহিত হন, এবং কিভাবে জীবনের পরিস্থিতিকে স্বীকার করেন। আসুন ব্যবহারিক তাওবাদের 3টি মূল নীতি শিখি। ১ উওয়ের দৈনন্দিন অনুশীলন, প্রতিদিন বিনা জোরাজুরিতে কাজ করা। উওয়ে মানে কিছু না করা নয়, বরং অযথা পরিশ্রম না করা। যখন আপনি কোনো কাজ জোর করে করেন, মানসিক চাপ বাড়ে, মন শক্ত হয় এবং ফলাফল খারাপ আসে। কিন্তু যখন আপনি শান্ত থাকেন, শরীরকে শিথিল রাখেন এবং কাজকে প্রাকৃতিক প্রবাহে হতে দেন, তখন সিদ্ধান্ত নেওয়া হালকা হয়ে যায়, মন স্বচ্ছ হয়ে যায় এবং জিনিসগুলি অনায়াসে স্থিতিশীল হতে শুরু করে। উওয়ে, এই বিশ্বাস যে প্রকৃতি তার নিজের সময়মতো কাজ করে, আপনার কাজ কেবল তাকে প্রতিরোধ না করা। ২ পরিস্থিতির সাথে প্রবাহিত হওয়া। তাওবাদ বলে, যখন জীবন পরিবর্তিত হয় তখন অনমনীয় হবেন না। যদি বাতাস দিক বদলে দেয়, তবে গাছ ভাঙে না, নত হয়ে যায়। প্রবাহের মানে হল, মানুষ যেমন তাদের তেমনই থাকতে দিন। পরিস্থিতি যেমন, প্রথমে তা স্বীকার করুন। সবকিছুতে প্রতিরোধ কম করুন। প্রবাহ শান্তি, প্রতিরোধ কষ্ট। আপনার সামনে যদি কোনো চ্যালেঞ্জ আসে, তবে প্রথমে শান্তভাবে শ্বাস নিন, পরিস্থিতি পর্যবেক্ষণ করুন এবং তারপর না বলে একটি সহজ প্রশ্ন করুন, এটা আমাকে কি শেখাতে এসেছে? এই একটি প্রশ্নই মানসিকতাকে পরিবর্তন করে দেয়। ৩ সম্পর্কে সহজতা তৈরি করা। লাওসে বলেন, সর্বশ্রেষ্ঠ নেতা সেই যাকে মানুষ সবেমাত্র লক্ষ্য করে। অর্থাৎ সবচেয়ে বড় সমন্বয় তখন হয় যখন অহং মাঝখানে আসে না। সম্পর্কে সমন্বয় আনার তাওবাদী উপায়: কম বলুন, বেশি শুনুন। প্রতিক্রিয়া করবেন না, সারা দিন। কাউকে জোর করে বদলাবেন না। নরম কথার প্রভাব সবচেয়ে গভীর হয়। ক্ষমা করা সাহস, হার নয়। যখন আপনি কোমলতা, ধৈর্য এবং নীরবতা নিয়ে চলেন, তখন শক্তি পরিষ্কার হয়ে যায়। সংঘাতগুলি নিজে থেকেই মিটে যেতে শুরু করে। তাওবাদ শেখায় যে সম্পর্ককে জিততে হয় না, তাদেরকে ভারসাম্যপূর্ণ এবং হালকা করতে হয়। ব্যবহারিক তাওবাদ এটি জিজ্ঞেস করে না যে আপনার জীবন নিখুঁত কিনা, এটি জিজ্ঞেস করে আপনি কি জীবনের সাথে প্রবাহিত হচ্ছেন নাকি তার বিরুদ্ধে লড়ছেন। সমন্বয় তখন তৈরি হয়
যখন আপনার মন শান্ত থাকে, কাজ বলপ্রযোগ ছাড়া হয় এবং হৃদয় কোমলতায় ভরা থাকে, এইটার মধ্যেই তাওয়ের আসল সারবস্তু। অধ্যায় 15। পরম স্বাধীনতা, তাও মার্গে জীবন যাপন, দি আলটিমেট ফ্রিডম, লিভিং দ্য তে ওয়ে। যখন আমরা তাওয়ের কথা বলি, তখন আসল স্বাধীনতার মানে হয় জীবনের সাথে লড়াই করা ছেড়ে দেওয়া, নিজের ভেতরের সেই মূল কঠোরতা বা অনমনীয়তাকে গলিয়ে দেওয়া এবং কেবল প্রবাহে বাঁচা। তাও বলে, সবচেয়ে বড় স্বাধীনতা তখন আসে যখন ভেতরে কোনো প্রতিরোধ থাকে না, কোনো জোরাজুরি নেই, কোনো আঁকড়ে ধরা নেই, কোনো কিছু প্রমাণ করার প্রয়োজন নেই। ভাবুন, কতবার আমরা পরিস্থিতির সাথে যুঝি, মানুষকে বদলানোর চেষ্টা করি বা নিজেকে কোনো কঠোর আকারে ঢালতে চেষ্টা করি, এবং যত আমরা প্রতিরোধ করি ততই জীবন ভারী মনে হতে শুরু করে। কিন্তু তাও আমাদের একটি অন্য পথ দেখায়, একটি প্রাকৃতিক অনায়াস শান্তিময় পথ। কোনো প্রতিরোধ নয়, জীবনের সাথে প্রবাহিত হন। যখন আপনি নিজের ইচ্ছা, অহং এবং প্রত্যাশাকে জোর করে এগিয়ে নিয়ে যাওয়া বন্ধ করেন, তখন জীবন হঠাৎ সহজ মনে হতে শুরু করে। যেমন নদী, যা কখনো পাথরগুলির সাথে লড়ে না, কেবল বয়ে চলে, এবং তাদের পথ আপনা আপনি বদলে যায়। আপনিও যখন পরিস্থিতির বিরুদ্ধে লড়াই করা বন্ধ করেন, তখন স্বচ্ছতা আপনা আপনি আসে। কোনো অহং নয়, বিশুদ্ধ সরলতা। তাও আপনাকে শেখায়, অহংয়ের চেয়ে বড় কোনো বোঝা নেই। অহং আমাদের সবকিছু ব্যক্তিগতভাবে নিতে বাধ্য করে, তুলনা করতে উৎসাহিত করে এবং প্রতিটি সুখকে ভঙ্গুর করে তোলে। কিন্তু যখন অহং শান্ত হয়, তখন আপনি জগৎকে সেভাবেই দেখেন যেমনটা সেটা, কোনো ফিল্টার ছাড়া, কোনো নিরাপত্তাহীনতা ছাড়া। এই সরলতাই আসল বুদ্ধিমত্তা। 3 বিশুদ্ধ উপস্থিতি, আপনার প্রাকৃতিক অবস্থায় ফিরে যান। তাও বলে, আপনার আসল রূপ শান্ত, ভারসাম্যপূর্ণ, খালি কিন্তু সম্পূর্ণ। যখন আপনি অতীত এবং ভবিষ্যতের গোলমাল থেকে সরে এসে এই মুহূর্তে ফিরে আসেন, তখন ভেতরে এক গভীর শান্তি ভেসে ওঠে। এখন আপনি প্রতিক্রিয়া জানান না, আপনি সাড়া দেন। এখন আপনি পিছনে ছোটেন না, আপনি আকর্ষণ করেন। এখন আপনি জোর করেন না, আপনি প্রবাহিত হন। এটাই হলো বিশুদ্ধ উপস্থিতি। শেষে, তাও মার্গ কোনো কৌশল নয়, কোনো নিয়মাবলী নয়। এটি জীবন যাপনের একটি পদ্ধতি, যেখানে আপনি লড়াই করেন না, পালিয়ে যান না, প্রমাণ করেন না, দখল করেন না। আপনি কেবল স্বাধীনভাবে বাঁচেন, সত্যের সাথে বাঁচেন, নিজের প্রাকৃতিক অবস্থায় বাঁচেন, এবং এটাই সবচেয়ে পরম স্বাধীনতা। উপসংহার। বন্ধুরা, আজ আমরা দেখলাম যে আসল স্বাধীনতা বাইরে নয়, ভেতরে লুকিয়ে আছে। যখন আপনি প্রতিরোধ ছেড়ে দেন, যখন আপনি অহংকে পেছনে রাখেন এবং কেবল প্রবাহে বাঁচতে শেখেন, তখন জীবন আপনা আপনি সরল, শান্ত এবং শক্তিশালী হয়ে ওঠে। লাওসে আমাদের এটাই শেখান, কম করা, ছেড়ে দেওয়া, বোঝা এবং বর্তমান মুহূর্তকে গ্রহণ করাই আসল শক্তি। মনে রাখবেন, জীবনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা যত কম করবেন, শান্তি এবং সাফল্য তো বেশি পাবেন। যদি আপনার এই অডিওবুকটি ভালো লেগে থাকে এবং আপনি আপনার চিন্তা, আপনার অভ্যাস এবং আপনার জীবনকে পরিবর্তন করতে চান, তবে এখনই আমাদের চ্যানেল বুক ফর বেঙ্গলিকে সাবস্ক্রাইব করুন। কারণ এখানে কেবল বই নয়, আপনার ভেতরের শক্তি এবং বুঝও উন্মুক্ত হয়। এগিয়ে চলুন, সরলতায় শক্তি খুঁজুন এবং তাওয়ের পথে হেঁটে আপনার আসল স্বাধীনতা অর্জন করুন।